সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শিক্ষায় নয়া দিশা হিমন্ত বিশ্ব শর্মার, নিলেন গুচ্ছ সিদ্ধান্ত। শীঘ্রই 1 লক্ষ নিযুক্তির বেশিরভাগই শিক্ষা বিভাগে, বললেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ক্ষমতার অপব্যবহার করে এনআরসির পুনর্যাচাই চান হিতেশ দেব শর্মা, বলছে এআইডিএফ। রাজ্য সমন্বয়কের দিকে তুপ দাগলেন আমিনুল আশরাফুল। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ঊর্ধ্বমুখী জ্বালানি, ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের। হাইলাকান্দিতে কাজে যোগ দিলেন নবাগত পুলিশ সুপার ডক্টর রমনদীপ কৌর। দায়িত্ব নিয়ে ঘুরলেন পুরো জেলা। করিমগঞ্জ জেলায় সরকারি আইনজীবী নিয়োগে হাইকোর্টের রুশে সরকার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। করোনা নিয়ে নিজ দলের বিধায়কের তুপের মুখে যোগী আদিত্যনাথ। মুখ খুললে দেশদ্রোহের মামলা করে দেবে, বললেন এক বিধায়ক। বেআইনি কাজে পুলিশকেও রেয়াত নয়, কড়া বার্তা কাছাড়ের নয়া পুলিশ সুপারের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দেশে দ্রুত বাড়ছে আক্রান্ত থেকে সুস্থতার সংখ্যা। গত 24 ঘন্টায় আবারও আক্রান্ত থেকে সুস্থতার হার অনেক বেশি। গত 24 ঘন্টায় কতজন লোক আক্রান্ত হলেন এবং সুস্থ হলেন, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, আসামে গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হলো 89 জনের। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হলেন 6143 জন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত। শিক্ষা বিভাগ নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষা বিভাগের আধিকারিকদের নিয়ে এক বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রনজ পেগু ও অর্থমন্ত্রী অজন্তা নেওগ। দিশপুরের জনতা ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে শিক্ষা বিভাগের কাজকর্মে অধিক গুরুত্ব দেওয়ার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সরকারি স্কুলে যাতে উন্নত মানের পড়াশোনা হয়, এই দিশাতে অগ্রসর হওয়ার কথা বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। শিক্ষাক্ষেত্রকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, এই বিভাগের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকেই রাজ্যের শিক্ষা সংক্রান্ত বিষয়ে উন্নতির উপর জোর দেওয়া আবশ্যক। এজন্য স্কুল শিক্ষকদের বদলি সংক্রান্ত যে আইন প্রস্তুত হয়েছিল গত বছর, তা শীঘ্রই কার্যকর করা হবে। আগামীতে শিক্ষা বিভাগের অনলাইন পোর্টালের দ্বারাই শিক্ষকদের বদলির কাজকর্ম হবে। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যে মাদ্রাসাগুলিকে স্কুলে পরিণত করার কাজও দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি স্কুলে শিক্ষকের অভাব মেটাতে ঢালাও নিয়োগ প্রক্রিয়া হবে। টেট উত্তীর্ণদের শীঘ্রই নিযুক্তি দেবে রাজ্য সরকার। শিক্ষক নিয়োগের জন্য নতুন নীতিও আনছে রাজ্য সরকার। সরকারি স্কুলের প্রধানদের প্রয়োজন অনুসারে খালি পদ পূরণে অধিক স্বাধীনতা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। শিক্ষামন্ত্রী রনজ পেগু জানিয়েছেন, আগামী 1 বছরে লক্ষ্য নিযুক্তির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এর অধিকাংশই শিক্ষা বিভাগে হবে। রাজ্যে কয়েকটি মডেল স্কুল তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। কলেজ পর্যায়েও নতুন শিক্ষক নিয়োগ করা হবে। আগের দফায় শিক্ষামন্ত্রী থাকাকালীন সরকারি স্কুলে গুণোৎসব আয়োজন করেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোভিড পরিস্থিতির জেরে গত বছরের মতো এবছরও গুণোৎসব আয়োজিত হচ্ছে না, তবে 2022 সালে বিদ্যালয়ে উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেটা করা হবে। এছাড়াও স্কুলের পড়ুয়াদের সময়ে পাঠ্য বই বিতরণ ও পাঠ্যবুক প্রস্তুতে পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে প্রাদেশিকীকরণের আওতায় আসা নতুন শিক্ষকরা যাতে মাসের 1 তারিখে বেতন লাভ করেন, এই বিষয়টি নিশ্চিত করার জন্য শিক্ষা বিভাগের আধিকারিকদের বলেছেন মুখ্যমন্ত্রী। প্রাথমিক স্কুলে যেসব চুক্তিভিত্তিক শিক্ষকরা কর্মরত রয়েছেন, তাদের সকলকে একই ছাতার তলায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন। এছাড়া জুন মাসের 15 তারিখের মধ্যেই ছাত্রীদের স্কুটি বিতরণের প্রক্রিয়া সারার নির্দেশও জারি করেছেন মুখ্যমন্ত্রী। কোভিড পরিস্থিতির ফলে অনির্দিষ্ট করার জন্য পিছিয়ে দেওয়া হয়েছে 10ম ও দ্বাদশের পরীক্ষা। তবে এদিন সিদ্ধান্ত হয়েছে, এই 2 পরীক্ষা কোনোভাবেই বাতিল হবে না। কিভাবে বিকল্প ব্যবস্থায় পরীক্ষা গ্রহণ করা যায়, এ নিয়ে ভাবনা চিন্তা চালাচ্ছে রাজ্য সরকার। অপরদিকে ক্ষমতার অপব্যবহার করে এনআরসির পুনর্যাচাই চান দেব শর্মা, বলছে এআইডিএফ। রাজ্য সমন্বয়কের দিকে তুপ দাগলেন আমিনুল আশরাফুল। এনআরসির পুনর্যাচাই চেয়ে সুপ্রিম কোর্টে হিতেশ দেব শর্মার আবেদনকে ক্ষমতার অপব্যবহার বলে অভিহিত করেছে এআইডিএফ। এই দল মনে করছে, এনআরসির রাজ্য সমন্বয়ক হিতেশ দেব শর্মার আবেদন দেশের শীর্ষ আদালতকে বিপথে পরিচালিত করার অপচেষ্টা ছাড়া কিছু নয়।
কারণ চূড়ান্ত এনআরসিকে খসড়া তালিকার পাশাপাশি পরিপূরক তালিকা হিসেবে উল্লেখ করাটা যেমন অযৌক্তিক, তেমনি কেন্দ্রের সিদ্ধান্ত এবং সুপ্রিম কোর্টের নির্দেশেরও পরিপন্থী। এআইডিএফের বক্তব্য, 2019-এর 31 আগস্ট প্রকাশিত চূড়ান্ত এনআরসিকে হিতেশ দেবশর্মা তার আবেদনে খসড়া তালিকা এবং এর সঙ্গে পরিপূরক তালিকা হিসেবে দেখে দিয়েছেন। মঙ্গলবার গুয়াহাটির হাতিগাঁওয়ে এআইডিএফের সদর দফতরে দলের বিধায়ক আমিনুল ইসলাম, আশরাফুল হোসেন, হাফিজ, বশির আহমেদ কাশিমিরা বলেন, তার ক্ষমতার অপব্যবহার করে গত 11 মে সুপ্রিম কোর্টে নাগরিকপঞ্জির পুনর্যাচাইয়ের আবেদন জানিয়েছেন এনআরসির রাজ্য সমন্বয়ক হিতেশ দেব শর্মা। এআইডিএফের বিধায়করা বলেছেন, 2019-এর 31 আগস্ট যে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল সেটা বিভিন্ন সময়ে আরজিআই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং এনআরসি কর্তৃপক্ষই সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন। এ নিয়ে লিখিতভাবে তথ্য দিয়েছেন তারা। কিন্তু তা সত্ত্বেও হিতেশ দেব শর্মা যেভাবে তথ্যের বিকৃতি ঘটিয়ে পুনর্যাচাইয়ের আবেদন করেছেন সেটা সুপ্রিম কোর্টকে বিপথে পরিচালিত করারই অপচেষ্টা। নিজের ক্ষমতার অপব্যবহার করেই দেব শর্মা এই অপচেষ্টার জাল বুনছেন বলে অভিযোগ এনেছেন এআইডিএফ বিধায়করা। তাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার গঠিত এনআরসি সমন্বয় কমিটি 2020-এর 31 জানুয়ারির বৈঠকে নাগরিকপঞ্জির অবশিষ্ট কাজ শেষ করে রিজেকশন স্লিপ ইস্যুর প্রক্রিয়ায় হাত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সেই বছরের 2 জুলাই সমন্বয় কমিটির অন্য এক বৈঠকে এনআরসির রাজ্য সমন্বয়ক জানিয়েছিলেন, 2020-এর ডিসেম্বরের শেষ নাগাদ রিজেকশন স্লিপ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এই প্রক্রিয়াটি শিখিয়ে তুলে রেখে দেব শর্মা যেভাবে এনআরসির পুনর্যাচাইয়ের আবেদন জানিয়েছেন সেটা রহস্যজনক। আমিনুল, আশরাফুলরা বলছেন, শুধু ব্যক্তিস্বার্থের দিকে লক্ষ্য রেখেই এনআরসির পুনর্যাচাইয়ের আবেদন শীর্ষ আদালতে পেশ করেছেন হিতেশ দেব শর্মা। এআইডিএফ বিধায়কদের বক্তব্য, গত 10 মে মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্ব শর্মা শপথ নেওয়ার পর বলেছিলেন, সীমান্ত ঘেঁষা জেলাগুলোতে 20% এবং অন্যান্য জেলায় 10% পুনর্যাচাইয়ের পোষকতা করছে সরকার। এর পরদিন 11 মে এনআরসির সম্পূর্ণ এবং বিস্তৃত পুনর্যাচাই চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন হিতেশ দেব শর্মা। উল্লেখযোগ্য বিষয়টি হল, নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের দুদিন আগে 8 মেতে তার আবেদনটা নোটারি করিয়েছিলেন এনআরসির রাজ্য সমন্বয়ক। প্রশ্ন হল, এনআরসির পুনর্যাচাইয়ের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানোর আগে তিনি কি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি নিয়েছেন? এ ধরনের আবেদন পেশ করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের দিক থেকে তাকে সেই অধিকার দেওয়া হয়েছিল কিনা সেটাও প্রশ্ন, বলেছেন মানকাচরের বিধায়ক আমিনুল। তার দাবি, এই বিষয়ে স্পষ্টীকরণ দিক বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। এর পাশাপাশি আমিনুল, আশরাফুলরা বলেন, সুপ্রিম কোর্টের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। এর আগেও এ জাতীয় ষড়যন্ত্রমূলক আবেদন সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছিল, কিন্তু পুনর্যাচাইয়ের সেই আবেদন খারিজ করে দিয়েই 2019-এর 31 আগস্ট এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। অপরদিকে দায়িত্ব নিয়ে জেলা ঘুরলেন হাইলাকান্দির পুলিশ সুপার। হাইলাকান্দিতে কাজে যোগ দিলেন নবাগত পুলিশ সুপার ডক্টর রমনদীপ কৌর। হাইলাকান্দি জেলায় দ্বিতীয় মহিলা পুলিশ সুপার হিসেবে সোমবার তিনি দায়িত্বভার সম্ভার নেন। আর দায়িত্ব নিয়েই মঙ্গলবার তিনি জেলার ভৌগোলিক অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল হতে জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন জেলার সবকটি থানার ওসি, পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ বিভাগীয় পদস্থ কর্মকর্তাদের নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। অপরদিকে করিমগঞ্জ জেলার সরকারি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে উচ্চ আদালতের রুশের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। ভারতীয় বিচারবিধির নীতি নির্দেশিকাকে কঠোরভাবে মেনে আগামী 6 সপ্তাহের মধ্যে সরকারি আইনজীবী নিয়োগের নতুন তালিকা প্রস্তুত করতে সরকার পক্ষকে নির্দেশ দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট। বর্তমানে করিমগঞ্জ জেলার আদালতগুলোতে সরকারি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে সঠিকভাবে নিয়ম মানা হয়নি এবং এক্ষেত্রে নিয়মভঙ্গের অভিযোগ উত্থাপন দাখিল করা একটি রিট আবেদনের ভিত্তিতে উচ্চ ন্যায়ালয় এই নির্দেশ জারি করেছে। করিমগঞ্জের বরিষ্ঠ আইনজীবী জ্যোতির্ময় দাস এবং অন্যান্য আইনজীবীরা বর্তমান সরকারের কার্যকালে নিযুক্তিপ্রাপ্ত সরকারি আইনজীবীদের নিয়োগের নির্দেশের উপর চ্যালেঞ্জ জানিয়ে গুয়াহাটি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। এই আবেদনে আসাম সরকারের আইন বিভাগের কমিশনার সচিব, করিমগঞ্জের জেলা দণ্ডাধীশ, জেলা ও দায়রা জজ সহ প্রত্যেক সরকারি নিযুক্তিপ্রাপ্ত আইনজীবীদের বিবাদীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। গৌহাটি হাইকোর্টের বিচারপতি কল্যাণ রায় সুরানার আদালতে দীর্ঘ শুনানির পর উচ্চ ন্যায়ালয় বর্তমান অতিমারী করোনা পরিস্থিতিতে
জেলা আদালতের এই পরিকাঠামো আগামী 6 সপ্তাহ অব্যাহত রেখে এই সময়সীমার মধ্যে আইনের বিধিবদ্ধ পদ্ধতি অনুসরণ করে নতুনভাবে আইনজীবীদের নামের তালিকা সরকারের কাছে পাঠানোর নির্দেশ দেন। মূলত সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন বিজেপি সরকার শাসনাধীন হওয়ার পর করিমগঞ্জের জেলা ও দায়রা জজের অধীনস্থ প্রত্যেক আদালতে নতুনভাবে সরকারি আইনজীবী নিয়োগ করা হয়। মাত্র 3 বছরের জন্য সরকারি আইনজীবীরা নিযুক্ত হন। এক্ষেত্রে আইনজীবীদের দক্ষতা ও যোগ্যতার নিরিখে জেলা ও দায়রা জজের সঙ্গে আলোচনার ভিত্তিতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাজ্য সরকারের কাছে আইনজীবীদের নাম সুপারিশ করেন। তবে নতুন সরকারের নিযুক্তিপ্রাপ্ত করিমগঞ্জের সরকারি আইনজীবীদের নিয়ে শুরু থেকে বিতর্ক দেখা দেয়। শেষ পর্যন্ত উচ্চ আদালতে বিষয়টির জন্য সরকার পক্ষকে ক্ষোভের মুখে যেমন পড়তে হয়েছে, তেমনি শীঘ্রই নতুন তালিকা প্রকাশের নির্দেশও দেওয়া হয়। অপরদিকে করোনা নিয়ে নিজের দলের বিধায়কের তুপের মুখে যোগী আদিত্যনাথ মুখ খুললে দেশদ্রোহের মামলা করে দেবে। দেশ জুড়ে আছড়ে পড়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। উত্তরপ্রদেশে পরিস্থিতি ক্রমে খারাপের দিকে যাচ্ছে। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলা নিয়ে দলীয় বিধায়কদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। এবার ফের সরকারকে অস্বস্তিতে ফেলে বিস্ফোরক মন্তব্য করলেন সীতাপুরের বিজেপি বিধায়ক রাকেশ রাঠুর। তার দাবি, মুখ খুললে দেশদ্রোহিতার মামলা টুকে দেওয়া হতে পারে। এক সাক্ষাৎকারে রাজ্য সরকারের বিরুদ্ধে খুব উগরে দেন বিধায়ক রাঠুর। করোনা আক্রান্তের সংখ্যা লাগাতার বাড়লেও তার বিধানসভা এলাকা সীতাপুরের হাসপাতালে আরও বেড ট্রমা কেয়ার সেন্টার কেন করা হচ্ছে না? এর উত্তরে বিধায়ক বলেন, বিধায়কদের কথা বলার কি ক্ষমতা আছে? আমি বেশি কথা বললে দেশদ্রোহিতার মামলা টুকে দেওয়া হতে পারে। দেখুন, আমরা সরকার নই, তবে মনে করুন সরকার যা করছে ঠিক করছে। আমি আমার মনের কথা বলেছি, এর বেশ কিছু বলা উচিত হবে না। উল্লেখ্য, এর আগেও শাসক দলের প্রতি বিরূপ মন্তব্য করে শিরোনামে উঠে আসেন রাঠুর। গত বছর তার একটি ফোনালাপ ভাইরাল হয়ে যায়, যেখানে তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে থালা এবং প্রদীপ জ্বালানোকে কটাক্ষ করতে শোনা গিয়েছিল। এরপর আরও একটি ফোনালাপে তিনি উত্তরপ্রদেশে রামরাজ্য ফিরে এসেছে বলে সরকারকে ব্যঙ্গ করেছিলেন। অপরদিকে বেআইনি কাজে পুলিশকেও রেয়াত নয়, কড়া বার্তা নয়া পুলিশ সুপারের। কড়া পদক্ষেপ, কঠিন ব্যবস্থা সহ মানবিক দৃষ্টিভঙ্গিতে কাজ করবে পুলিশ। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে নয়া পুলিশ সুপার জানালেন, যা কাজ হবে আইন মতো হবে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। উঁচু নিচু জাতি ধর্ম ভেদাভেদ থাকবে না। আইনের বিরুদ্ধে গিয়ে যে কাজ করবে সে যত বড়ই হোক, যত বেশি ক্ষমতাশালী হোক, রেহাই পাবে না। এমনকি কোনো পুলিশ কর্মীও যদি বেআইনি কাজে জড়িত থাকতে পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, পুলিশকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুলিশের কাজ মানুষের সেবা করা, মানুষকে সাহায্য করা। পুলিশ সমাজের ভালো মানুষ, সৎ মানুষের বন্ধুর মতো। ভালো এবং সৎ মানুষের পরামর্শ নিয়ে পুলিশ কাজ করে যাবে বলে জানান এসপি। সমাজদ্রোহী, অপরাধী, বেআইনি কার্যকলাপে যারা জড়িত, তাদের জন্য পুলিশ ভয়ঙ্কর ত্রাস হয়ে দাঁড়াবে বলে শুনিয়ে দেন এসপি নিম্বালকার। সিন্ডিকেট, ড্রাগস, হিউম্যান ট্রাফিকিং, সাইবার ক্রাইম রুখতে কাছাড় পুলিশ বিশেষ গুরুত্ব দেবে। একই সঙ্গে বিশেষ নজরদারি রাখবে সীমান্ত এলাকাগুলিতে, কারণ বহিরাজ্য থেকে যাতে কোনো অপরাধী এসে জেলায় অপরাধ সংগঠিত করতে না পারে। এসপি জানান, জেলার প্রতিটি থানা ও ফাঁড়ির ওসি এবং ইনচার্জদের জানিয়ে দিয়েছেন, কোনো মামলা নথিভুক্ত হলে তা যেন সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয়। সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতার করতে হবে। তদন্তে কোনো ধরনের পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন এসপি। তিনি বলেন, তার লক্ষ্য থাকবে কোনো নির্দোষ ব্যক্তি যাতে বিন্দুমাত্র শাস্তির মুখে না পড়েন। নতুন পুলিশ সুপার বলেন, এই মুহূর্তে তাদের প্রধান ফোকাস মহামারী করোনার উপর। সবাই যাতে সরকারি নিয়ম নীতি মেনে চলেন তারও অনুরোধ জানিয়েছেন তিনি। সবাইকে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। পুলিশ যেভাবে দায়িত্ব পালন করবে সেভাবে সবাইকে কোভিড পুলিশ হওয়ার আহ্বান জানিয়েছেন এসপি। অপরদিকে আবারও গত 24 ঘন্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত থেকে সুস্থতার হার অনেক বেশি। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হলেন 2,76,059 জন। গত 24 ঘন্টায় সুস্থ হলেন 3,68,788 জন। গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হলো 3,876 জনের। ভারতে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা হলো 31,25,140 জনে। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন 19,006 জন, সুস্থ হয়েছেন 19,151 জন। নতুন করে মৃত্যু হয়েছে 157 জনের। গত 24 ঘন্টায় আসামে নতুন করে আক্রান্ত হয়েছেন 6,143 জন, সুস্থ হয়েছেন 4,057 জন। গত 24 ঘন্টায় আসামে নতুন করে মৃত্যু হয়েছে 89 জনের।
ত্রিপুরাতে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 879 জন, সুস্থ হয়েছেন 317 জন। গত 24 ঘন্টায় ত্রিপুরাতে নতুন করে মৃত্যু হয়েছে 5 জনের।